এই ঘটনাটা হচ্ছে আজ থেকে 40 বছর আগেকার ঘটনা। তখন নর্থ কলকাতায় থাকতাম, আর তখন আমি খুব ছোট ছিলাম। আর এই ঘটনাটা ঘটেছে আমার ভাইয়ের সঙ্গে। যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিন হচ্ছে শনিবার ছিল। আমার ঠাকুমা খাবার দিচ্ছে আমার ছোট কাকাকে। খাবার খেতে উনি ননভেজ খেতে খুব ভালোবাসতো, উনি ভেজ খেত না। তো আমার ঠাকুমা বললো আজকে তো সেরকম কিছু রান্না হয়নি, তো তুই বস, আমি একটা ডিম কিনে নিয়ে এসেছি গিয়ে। তো আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে দোকান। গেল ডিম আনতে যাওয়ার পর ওখানে গেল, ডিম নিল। একটা ডিম নিয়ে যখন ঘুরতে গেল একটুখানি উঁচু ছিল, রকের মতন, সামান্য মাথা ঘুরে পড়ে গেল। আচ্ছা। ডাক্তার বলল যে এনাকে এখনই হসপিটালে অ্যাডমিট করুন, এনার অবস্থা খারাপ, মাথায় চোট লেগেছে। 4টে নাগাদ খবর আসলো যে উনি মারা গেছে। তারপর আমরা শ্মশানে সব গেছি। শ্মশানে কাঠে তো তখন জ্বলাচ্ছিল, তখন তো চুল্লি ছিল না, কাঠে জ্বলাচ্ছে। আমি এরকম সামনেই দাঁড়িয়েছি, এতটা রেঞ্জে কাঠে জ্বলছে। কাঠে জ্বলতে জ্বলতে খুলিটা এমন জোর ফাটলো, ওই দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। 6টা ভাই গেছে, কেউ জল আনেনি, সবাই এমনি হাতে এসে গেছে। কাউরির মাথায় নেই যে আমার মায়ের জন্য জল নিয়ে যেতে হবে আমাদের, আমার মা খাবে কী করে। বাড়িটা এত ভারী হয়ে আছে না, মানে যেখানে যাচ্ছি মনে হচ্ছে আমার পাশে কেউ আছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, যেখানে আমি শুয়েছি সে বরাবরই গেট ছাদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ থেকে দেখছি যে কিছু একটা সাদা কাপড় পরা নিচের দিকে যাচ্ছে আর ছাদের দিকে গেটের সামনে আসছে। ছাদে উঠছে না, ছাদের গেটের দিকে এসে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে। তা আমি মুখটা দেখতে পাচ্ছি না, খালি সাদা কাপড় পরা একটা কিছু দেখছি আমি। কিন্তু ওই দিকে যে আমার ভাই শুয়ে আছে, ও কিন্তু সমানে ঘুমোচ্ছে না, চুপ করে উঠে এরম করে দেখেই যাচ্ছে, ও কিছু বলছেও না। 20 মিনিট পর, 15-20 মিনিট এরকম হবে, রাত্রে ঘড়ি তো নেই, বুঝতে পারিনি। ও টপকে দুজনকে, বাবা মাকে টপকে আমার এসে গলাটা। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আমার সাথে রয়েছেন পম্পা খেমকা। আজ থেকে 40 বছর আগে পম্পা আন্টি যখন উত্তর কলকাতায় থাকতেন, তখন তার পরিবারের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা তার পুরো পরিবারকে স্তম্ভিত করে দিয়েছিল। একটা অস্বাভাবিক মৃত্যু তার পুরো পরিবারের ওপর ভয়ানক অভিশাপ ডেকে নিয়ে আসে। মর্মান্তিক একটা ঘটনা আজকের পডকাস্টে আপনারা শুনতে চলেছেন। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_orithroকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো আন্টি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আরও বেশি ভালো লাগছে তুমি এখানে এসছো দেখে, কারণ বিগত বেশ কিছুদিন ধরেই তোমার সাথে কথা হচ্ছে। যাই হোক, কিছু কারণের জন্য এর আগের বারও শ্যুটের শিডিউল করেও আমরা করে উঠতে পারিনি। তবে আজকে তুমি এখানে এসছো তোমারই লাইফের একটা ঘটনা নিয়ে, যেই ঘটনাটা তোমার এবং তোমার পরিবারের সাথে ঘটেছিল আজ থেকে 40 বছর আগে, যখন তুমি নর্থ কলকাতায় থাকতে। তুমি এখন কোথা থেকে আসছো? আমি এখন কেষ্টপুর থেকে আসছি, ওখানে আমি থাকি এখন। আর প্রথমে আমি বলি, আমার বাংলাটা একটু কমজোর আছে, কোনো সমস্যা নেই, সরি। কোনো সমস্যা নেই, কারণ মানুষ ঘটনা শুনতে আসলে কখনোই ল্যাঙ্গুয়েজটা তার ব্যারিয়ার হয় না। তুমি আমাকে আগে একটা কথা বলো যে গল্পওয়ালাতে প্রথমবার এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন থেকে চেষ্টা করার পরে তোমার কাছে আসতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। তো সরাসরি আমরা ঘটনায় চলে যাব, কারণ তুমি আমাকে ঘটনাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে এবং আমি শুনি
তারপর আমাদের মধ্যে বেশ কিছু কথা হয়, যার পরেই আজকে তুমি এখানে এসেছো। তো আমি একদম শুরু থেকে শুনতে চাই ঘটনাটা কি ঘটেছিল, কতদিন আগের ঘটনা, কিভাবে শুরু হলো, একদম প্রথম থেকে বলো। দেখো তো আমার এই ঘটনাটা তোমাকে যে বলতে চলেছি বা গল্পওয়ালাকে বলতে চলেছি, এই ঘটনাটা হচ্ছে আজ থেকে 40 বছর আগেকার ঘটনা, অনেক আচ্ছা। পুরোনো। আর আমি তখন নর্থ কলকাতায় থাকতাম, আর তখন আমি খুব ছোট ছিলাম। আর এই ঘটনাটা ঘটেছে আমার ভাইয়ের সঙ্গে, যেখানে আমাদের বাড়িটা ছিল কুমোরটুলি মাঠের পাশে, যেখানে পুজো হতো, দুর্গা পুজো, তার 5 মিনিট গিয়ে আমাদের বাড়িটা ছিল। সেখানে আমার বাড়িতে আমার বাবা, মা, 3 ভাই, আমি 1 বোন থাকতাম। আচ্ছা, তারপরে ওইখান থেকে ঘটনাটা শুরু হলো। আগের থেকে একটু বলি তোমাকে, যে আমার বাবারা ছিল 6 ভাই। তো 6 ভাই, তো 6 ভাই যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিন হচ্ছে শনিবার ছিল। শনিবার দিনকে ঘটনাটা ঘটেছে এরকম, আমার ঠাকুমা খাবার দিচ্ছে আমার ছোট কাকাকে খাবার খেতে। উনি ননভেজ খেতে খুব ভালোবাসতো, উনি ভেজ খেত না। তো সেদিনকে শনিবার, জানো বাঙালিরা শনিবারে ভেজ খায়, তো সেদিনকে ভেজ খাওয়ার জন্য বলেছে আমি এই খাবার খাবো না, আচ্ছা। আমার ডিম চাই, মাছ চাই, এসব। তো আমার ঠাকুমা বললো আজকে তো সেরকম কিছু রান্না হয়নি, তো তুই বস, আমি একটা ডিম কিনে নিয়ে আসছি গিয়ে। তো আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে দোকান, মুদিখানা দোকান। আর মুদিখানার যে লোকগুলো ছিল সব জানাশোনাই ছিল আমাদের। আমার ঠাকুমা এরকম যেত, 2 মিনিট অন্তর অন্তর দোকানে যেত, কিছু না কিছু নিয়ে চলে আসতো, কখনো চিনি, কখনো ডিম, কখনো এই। গেল ডিম আনতে যাওয়ার পর ওখানে গেল, ডিম নিল, একটা ডিম নিয়ে যখন ঘুরতে গেল, একটুখানি উঁচু ছিল, রকের মতন সামান্য, মাথা ঘুরে পড়ে গেল। আচ্ছা। পড়ে যাওয়ার পর বেরোতে হয়ে গেল, মাথা ঘুরে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে গেল। তখন দোকানওয়ালারা এসে সব জল টল দিচ্ছে, সব কিছু করছে, তো জ্ঞান আর আসেনি। তখন বললো যে এদের বাড়িতে লোককে খবর দাও। তো ওনার যে দোকানওয়ালা ছিল দাদা, ওনার ছেলেকে পাঠিয়ে দিল আমাদের বাড়িতে। তো আমাদের বলে আপনার মা পড়ে গেছে, চলুন, অজ্ঞান হয়ে আছে। তো সবাই ধরাধরি করে, আমার কাকা গেল, আমরা গেলাম, আমার বাবারা ছিল না, সবাই সকালবেলা অফিস বেরিয়ে গেছে, শুধু এক কাকাই ছিল, ছোট কাকা। তো উনারা সব নিয়ে আসলো, বাড়িতে আনলো, ডাক্তার আনলো। ডাক্তার বলল যে এনাকে এখনই হসপিটালে অ্যাডমিট করুন, এনার অবস্থা খারাপ, মাথায় চোট লেগেছে। আচ্ছা। ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে গাড়ি এনে ওনাকে মেডিকেলে দেওয়া হলো। মেডিকেলে দেওয়ার পর ডাক্তার বললো যে এনার অবস্থা খুবই খারাপ, তো আমরা কিছু বলতে পারছি না, কখন কি হবে, একদিন আমরা দেখব, তারপরে আপনাদের বলবো কি করতে হবে। এনার মাথায় খুব চোট লেগেছে। মানে পড়ে যাওয়ার কারণেই এটা হচ্ছে? হ্যাঁ, ওই যে ও যে পড়ে গেল উপর থেকে না, তখনই মাথাটাই লেগেছিল, এরম করে পড়েছিল সাইডও। তখন মেডিকেলের কাকা ছিল, তারপরে তখনকার দিনে তো ফোনের অত ব্যবস্থা ছিল না, ফোন ছিলই না, ফোনের ব্যবস্থা ছিল না। তো বাবারা যথারীতি সেদিনকে শনিবার বলে তাড়াতাড়ি আসে বাড়ি। তো কাকা ছিল, তো 4টে নাগাদ খবর আসলো যে উনি মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। 4টে নাগাদ খবর আসলো, কাকা বললো যে মা মারা গেছে। তো সবাই কান্নাকাটি করলো ঘরে। তারপরে আমার বাবারা আসলো, সবাই গেল হসপিটালে, মেডিকেলে গিয়ে ওখান থেকে ওনাকে বডিটা সাজিয়ে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর সব নিয়মকানুন হলো। নিয়মকানুন হওয়ার পর শ্মশানে নিয়ে গেল। শ্মশানে আমাদের সবাই গেছে। আমাদের ভাড়াটে অনেক ছিল, নিচে 3টে ভাড়াটে ছিল, উপরে 5টা ভাড়াটে ছিল, তার উপর 3তলা বাড়ি ছিল, 2টো ভাড়াটে ছিল। ভাড়াটেরা আমাদের সব ভালো, সবাই যা হয়, কাউরি বাড়িতে কিছু হলে সবাই সাথ চলে যায়। আজ থেকে এই 30-40 বছর আগে মানুষের মধ্যে কোনো হিংসা ছিল না, ছিল না, কোনো রাগ ছিল না, ক্ষোভ ছিল না, একে অপরের পাশে দাঁড়ানোর একটা প্রবণতা তাদের। হ্যাঁ, এটা একজনের ঘরে কিছু হলে সবাই চলে আসতো। আর আমাদের বাড়িটার মধ্যে সবাই রিলেটিভই ছিল। আমার পাশের ঘরে আমার জ্যাঠা থাকতো, তার 2 ছেলে 2 মেয়ে থাকতো। নিচে কাকা কাকি, 2 কাকা। আর এই কাকিটার বাচ্চা 10 বছর পর বাচ্চা হয়েছে,
তো এই কাকিটা একদমই বাচ্চা 2 মাসের বলে ছোটো ছিল বলে উনি বাড়িতেই ছিল, আচ্ছা, উনি যায়নি শ্মশানে। তো আমরা সবাই শ্মশানে চলে গেছি, বাড়ি মানে এই মোটামুটি কাকিটা খারাপ। কি সেই ছোট কাকার ওয়াইফ ছিল? এই কাকিটা হচ্ছে 4 নম্বর কাকি, আমার বাবারা সবাই তো এটা হচ্ছে 4 নম্বর কাকা ছিল। এনার 10 বছর পর বাচ্চা হয়েছে, অনেক চেষ্টা করে। তো এনাকে ডাক্তার বলেছিল যে আপনি একদম রেস্টে থাকবেন। তো উনি বাচ্চা নিয়ে বাড়িতেই ছিল, আর সবাই শ্মশানে চলে গেছে, বাড়িতে কেউ ছিল না। আমিও গেছিলাম, আমার ছোট ভাইও গেছিলো। আর একটা কথা বলি, আমার ঠাকুমা আমাদের দুজনকে খুব ভালোবাসতো। উনি যখনই খেত, উনি 5টার সময় খাবার খেত, 4টের সময় পুজো করতো, 5টার খাবার খেত। সে যখনই ভাত মাখতো 2টো এরকম দল্লা আমাদের জন্য দুজনের জন্য রেখে দিত। এবার যতক্ষণ আমরা না খাবো ততক্ষণ উনিও খেত না, খুবই ভালোবাসতো। তো আমাদের ডাকতো, আমরা খেতাম, তখনই উনি খেত। তারপর আমরা শ্মশানে সব গেছি। শ্মশানে কাঠে তো তখন জ্বলাচ্ছিল, তখন তো চুল্লি ছিল না, কাঠে জ্বলাচ্ছে। আমি এরকম সামনেই দাঁড়িয়েছিলাম, এতটা রেঞ্জে কাঠে জ্বলছে। তো কাঠে জ্বলতে জ্বলতে খুলিটা এমন জোর ফাটলো, আগুনের থেকে এমন জোর ফাটলো, ওই দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, খুব চেল্লালাম ওখানে। তখন মা আমাকে জড়িয়ে নিল, বলে ভয় পাস নি, এরকম হয়, একটা মাথাটা লাস্টে ফাটে। তো আমার ওখান থেকেই ভয়টা চালু হয়ে গেল। আচ্ছা, ওখান থেকে আমার ভয়টা চালু হয়ে গেল। শরীর এত কাঁপছিল, আমি কিছুতেই কমাতে পারছিলাম না আমার কাঁপানিটা। কখনো তুমি এরকম দৃশ্য কোনোদিনই দেখিনি, ওই প্রথমেই আমার ঠাকুমার সময় শ্মশানে গেছি। তারপর আমাদের সবাই জ্বলা হয়ে গেল, পোড়ানো হয়ে গেল, সব ঘাটে গেল কাজ করতে। আর জানো ঘাটে সব ধরা গলে নেয় বাঙালিরা, বউরাও সাদা কাপড় পরে, সবাই চান টান করে 6 ভাই কাপড় পরল, ঘাটে থেকে জল আর কেউ নিয়ে গেল না। যে একটা মাটির ভাঁড়ে জল নিয়ে যায়, মাথার উপর রাখে রাত্রিবেলায়, সেই জলটা তো খায়। আর তারা এসে যে মারা গেছে আমার ঠাকুমা ওই জলটাই খাবে। আচ্ছা, বলে আর 13 দিন আসে ওই জলটাই উনি খায়। 6টা ভাই গেছে, কেউ জল আনেনি, সবাই এমনি হাতে এসে গেছে। কাউরির মাথায় নেই যে আমার মায়ের জন্য জল নিয়ে যেতে হবে আমাদের, আমার মা খাবে কী করে। যখন আমরা এসেছি তখন অনেক রাত্রির হয়ে গেছে, রাত্রিরে এসে সবাই শুয়ে গেছে, ফল টল খেয়ে শুয়ে গেছে। তারপর দিন সকাল হয়েছে সবাই, কিন্তু বাড়িটা খুব ভার। বাথরুমে যেতে, বাথরুম কীরকম ছিল তোমায় বলি, নিচে যে 3টে ঘর ভাড়াটে ছিল, একটা বাথরুম ছিল কমন। আচ্ছা, উপরে 5 জন ভাড়াটে ছিল, একটা বাথরুম ছিল কমন। আর 3 তলায় 2টো ভাড়াটে ছিল, ওদের বাথরুম ওই দোতলায় ইউজ করতো, দোতলায় এসেই ইউজ করতো ওরা, এরকম ছিল। তো যখন তারপর দিন বাথরুমে কেউ যাচ্ছে, আমি তো যেতেই পারছি না সারাদিন বাথরুমে, সারাদিন থেকে বাথরুমে যাচ্ছি। মানে বাড়িটা এত ভারী হয়ে আছে না, মানে যেখানে যাচ্ছি মনে হচ্ছে আমার পাশাপাশি কেউ আছে। আচ্ছা, আমার পাশাপাশি কেউ আছে, কেউ আমার পাশ থেকে যাচ্ছে, কেউ আছে ঘুরছে। তো মা আমাকে নিয়ে যাচ্ছে। এটা তোমরা প্রত্যেকে ফিল করতে পারছিলে? প্রত্যেকে, এমনকি বাড়ির ভাড়াটেরও ফিল করছে। তো মা আমাকে নিয়ে যাচ্ছে, চান টান তো কিছুই করছি না, মা আমাকে নিয়ে যাচ্ছে বাথরুমে, যাচ্ছি, ফের আসছি ঘরে। মানে এত ভয় ছিল। তারপর রাত্রিবেলা সারাদিন ওরকম গেল, খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা। আর তখন তো জুন মাসে আমার ঠাকুমা মারা গেছে, খুব গরম ছিল তখন, প্রচণ্ড গরম। তখন আমার বাবা বলল যে আমি তো ঘরে শোবো না, আমাদের ঘরটা ভীষণ গরম ছিল তখনকার দিনে, তো ঘর একদম ভিতর দিকে ঘর, খুব গরম, আমরা ছাদে শোবো। আর তখনকার দিনে এটা দেখেছি, বাড়ির দেওয়ালগুলো এত মোটা মোটা হতো যে গরমকালে যেমন গরম লাগতো, শীতকালে ঠান্ডাও তেমনই। হ্যাঁ, সেরকম ঠান্ডাও আছে, দিনের বেলা খুব ঠান্ডা। আর জানলাটা এক সাইডে, আমাদের ঘরটা এমন ছিল সিঁড়ি দিয়ে উঠেই ঘর। আমার মা বলতো এই ঘরটা একদম ভালো না, এরকম সিঁড়ি দিয়ে উঠে ঘর একদম ভালো হয় না এই ঘরগুলো। আর তার পাশে জানলা ছিল, তার মানে যা কিছু ওই জানলার থেকে সবাই ভয় পেত। ওই জানলার দিকে, জানলা সবসময় বন্ধ রাখতো আমাদের জানলাটা। তো আমরা 10টা নাগাদ খাওয়া দাওয়া করে ছাদে চলে গেলাম।
আচ্ছা, আমার মেজ বৌদি ঘরেই ছিল, বললো তোমাদের যেতে হবে না, তোমরা ঘরে শো, আমরা 4 জন উপরে শুচ্ছি। আর আমার বড়দা ছিল, সেও শুয়েছে ছাদের উপর, আরেকটা ছাদ আছে, আচ্ছা, ঠিক আছে, ওই ছাদে গিয়ে শুয়েছে। তো আমরা ছাদে আমি শুয়েছি। তো অনেকক্ষণ থেকে আমার ঘুম আসছে না, আমার খুব ভয় লাগছে, এমনি তো আমি ভয় পাচ্ছি, তার মধ্যে আমি বাবাকে বলছি আমি যাব না, না চল। আমার বাবা তো খুব সাহসী ছিল, কোনো কিছুতেই ভয় পেত না, আমি যাব না, বলে আমি আছি, তোর ভয় কিছু, তুই চল। তো আমার ভাই শুয়েছিল, বাবা মা মধ্যেখানে শুয়েছিল, আমি এখানে শুয়েছিলাম। আমি অনেকক্ষণ থেকে দেখছি যেখানে আমি শুয়েছি সে বরাবরই গেট ছাদের। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো আমি অনেকক্ষণ থেকে দেখছি যে কিছু একটা সাদা কাপড় পরা নিচের দিকে যাচ্ছে আর ছাদের দিকে গেটের সামনে আসছে, ছাদে উঠছে না, ছাদের গেটের দিকে এসে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে। তা আমি মুখটা দেখতে পাচ্ছি না, খালি সাদা কাপড় পরা একটা কিছু দেখছি আমি, আবার নিচের দিকে চলে গেল। তো আমার বাবা আমার পাশে শুয়েছিল, বাবাকে আমি এমনি করেই যাচ্ছি, কথা বলতেই পারছি না, আমি শুনছি আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। বলতেই পারছি না আমি। বাবা বলছে কী হয়েছে তুই এরকম করছিস কেন? আমরা তুমি নিচে চলো, আমার খুব ভয় করছে। বলে তোর কোনো ভয় নেই, তুই শো, আমি আছি না, কোনো ভয় নেই। তো আমি শোবো কি, আমি তো ওই জিনিস দেখেই যাচ্ছি না। তো আমি শুলাম তো ঠিকই, তোকে আমি ও চোখটা ওই দিকে। তুমি একাই দেখছিলে? আমি ততক্ষণ একা দেখছি, কিন্তু ওই দিকে যে আমার ভাই শুয়ে আছে, ও কিন্তু সমানে ঘুমোচ্ছে না, চুপ করে উঠে এরম করে দেখেই যাচ্ছে, ও কিছু বলছেও না আমাকে, ও খালি দেখে যাচ্ছে কি হয়, আর চোখটা পিট 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 এরম করে যাচ্ছে। তোমার ভাই? হ্যাঁ, পিট 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 করে যাচ্ছে, সেটা আমিও নজর দিচ্ছি ওরম করছে, কিন্তু আমি বুঝতে পারছি ও কিছু দেখছে, ও আমাকে কিছু বলছে না, আমি ওকে কিছু বলছি না, কেন আমরা দুজনেই খুব ভীত ছিলাম। ও খুব ভয় পায়, আমিও খুব ভয় পাই, তো দুজনেই দুজনকে কিছু বলছি না। তো আমি শুয়ে গেলাম, 20 মিনিট পর, 15-20 মিনিট এরকম হবে, রাত্রে ঘড়ি তো নেই, বুঝতে পারিনি, ও টোপকে দুজনকে, বাবা মাকে টোপকে আমার এসে গলা টিপেছে। তোমার ভাই? হ্যাঁ, মানে শোয়া অবস্থায় আমাকে গলা টিপে ধরেছে, টিপে ধরে বলছে আমি তো তোকে আজকে মেরেই ফেলবো, তোকে তো আমি বাঁচিয়ে রাখবো না, আমি তোকে আজকে মারবো। তোমার ভাই বলছে? হ্যাঁ। আর আমার বাবা বলছে, হঠাৎ উঠে বাবা মা উঠে দেখছে এটা কি হলো ব্যাপারটা, তখন আমার বাবা আমাকে ছাড়াতে যাচ্ছে, মা চুপ করে বসে আছে, আর আশেপাশে সব ভাড়াটেরা শুয়েছিল ছাদে, 3-4 ফ্যামিলি শুয়েছিল। ওরা আচমকা ঘুম থেকে উঠে ওরা বুঝতে পারছে না যে ওরা কি ব্যাপারটা হলো। আর পাশে বাড়ি ছিল সব পুরনো বাড়ি, তারাও উঠে গেছে সব, তারাও ছাদে গরমেতে শুয়ে থাকে, তারাও উঠে সব ছাদ থেকে দেখছে যে কি হলো জিনিসটা, সবাই দেখে যাচ্ছে, কিন্তু বুঝতে কেউ পারছে না হচ্ছেটা কি। আর ও আমাকে ততক্ষণে গলার টিপে ধরেই আছে। তারপরে বাবা অনেকক্ষণ পর আমার বাবা অনেক জোরে ওকে একটা থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারাতে ও গিয়ে পড়েছে এইদিকে, পড়ে ততক্ষণে তো আমার হালত পুরো খারাপ। আর যদি 5 মিনিট আমাকে ধরে থাকতো তো আমি মরেই যেতাম ওখানে, 5 মিনিট ধরে থাকতো। তখন আমাকে বলছে, তখন বাবাকে বলছে তোর কী হয়েছে, তুই ওকে কেন মারতে এসছিস? বলে তুমি নিচে চলো, আমি এখানে থাকবো না, নিচে চলো। আচ্ছা, নিচে যেই নিয়ে গেলাম, আমরা সবাই 4 জন নেমে গেলাম, আর পাশাপাশি ওরা যে ভাড়াটেরা শুয়েছিল ওরাও ভয় ছিল, সব নেমে গেল পিছন ওরা দেখে ভয় পেয়ে গেছে, ওরাও সব নেমে গেলে যার করে শেষে চলে গেছে। নিচে আমার ঘরে ঢুকতেই বলছে আমাকে জল দে, আমি জল খাবো। তোমার ভাই বলছে? হ্যাঁ, আমাকে জল দে, আমার আত্মাটা খুব জ্বলছে জল খাওয়ার জন্যে, তুই আমাকে জল দে। আমার বাবার নাম ছিল পরেশ। হ্যাঁ, পরেশ, তুই আমাকে জল দে। তখন আমরা বুঝতে পেরেছি কিছু না কিছু একটা এর মধ্যে ঘটনা ঘটেছে, জল দিয়ে আমরা জল খাবো। তো 4-5 গ্লাস জল খেয়ে নিল, খাওয়ালে তারপরে বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে। তো আমাদের তো হবিষ্যি তখন করছিল, ফল টল অনেক ঘরে থাকে, মিষ্টি থাকে, তখন মা অনেক ফল কেটে দিল। তখন রাত্রি 3টে বাজে, নিচে এসে দেখলাম ঘড়িটা, রাত্রি 3টে বাজে।
অনেক ফল দিল, খেলো। তারপরে বললো পাশ থেকে আমার জ্যাঠার নাম ছিল গপু, ওকে ডাক, বড় বউকে ডাক, নিচে শঙ্করকে ডাক, কাকার নাম ছিল শঙ্কর, বিমল একটা কাকার নাম, ওদেরকে ডাক। সবাই এসে গেল। তখন বলছে কে, ছোটো কাকা খুব কাঁদছে, মা তুমি এসেছো, আমার খুব ভুল হয়েছে, তোমার জন্য জল আনছে। বলে তোরা 6 জন আসলি, আমার জন্য জল আনলি না? আমি তো 12টার থেকে উঠছি নামছি, সবার ঘরে গিয়ে দেখছি কাউরির মাথার ওপর জল নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার আরেকটা কাকা ছিল আমাদের বাড়ির পাশের গলিতে, আরেকটা কাকা ছিল 10 মিনিটের রাস্তা এগিয়ে। আচ্ছা, ও জল আনেনি, ওর কাছেও নেই, ওখানেও গেছে। পাশের বাড়ি কাকার কাছে গেছে, তার কাছেও নেই, তার কাছেও ঘুরে এসছে। সব বলছে এসে আমাদেরকে যে আমি ওর বাড়ি থেকে ঘুরে এসেছি, তার কাছেও জল নেই। আমি শ্যামলের বাড়িতে গেছি, তার কাছেও জল নেই। আমি বড় ঘরের বউর কাছে গেছি, তার কাছেও জল নেই। আর তোর ঘরে এসেছি, তোর ঘরেও জল নেই। নিচে থেকে ঘুরে এসেছি, নিচেও জল নেই। তো আমি কোথার থেকে জল খাবো? আমার আত্মাটা শুকিয়ে গেছে জল খাওয়ার জন্যে। তো খুব জল খেলো, খুব ফল খেলো, খেয়ে বললো তোরা এরকম ভুল কী করে করিস। তো আমার কাকা খুব কাঁদলো, ছোটো কাকা খুব ভালোবাসতো। ওনার বিয়ে হয়নি, বিয়ে দেবে করে বিয়ে দিতে পারলি না। কি ননভেজ খেতে চেয়েছিল শুনি? এই কাকাই। তার মধ্যেও একটা রিগ্রেট ছিল যে আমি হয়তো বলেছি বলে মা চলে গেছে। হ্যাঁ, তখন উনি খুব কাঁদতে যে আমার জন্য তুমি গেলে, তুমি মরে গেলে মা, আমার জন্যই তোমার শুধু আজকে মরে গেল। বলে না, যার যখন মরা আসে হবে, তবে তো চলে গেলাম, কিন্তু আমার কিছু কথা বলার ছিল, সেটা আমি বলতে পারছিলাম না। তাই জন্য আমি ওর কাছে এসেই কথাগুলো বলতে চাই সব। যার জন্য আমি, আমার দাদার নাম পুলক ছিল, ওর মধ্যে এসে আমি সব বলতে চাই। কিন্তু তবুও আজকে আমি বলতাম না, কিন্তু তোরা কেউ আমার জন্য জল আনিস নি। তো ঠিক আছে, খেলো দিলো, সব করলো। তখন বললো দেখ এখন 4টে বাজে, আমি যাচ্ছি, আমি আবার আসবো। বলে গেল? হ্যাঁ, আমি আবার আসবো। তো আমি গেট থেকে বেরোবো না, গেটের বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে যে ওকে ওর মধ্যে চলে যাবে, ঢুকে যাবে। আমি জানলা থেকে যাব। আচ্ছা, জানলা থেকে বেরিয়ে তো একটু অজ্ঞানের মতন হয়ে গেল, পড়ে গেল, শুয়ে দিলাম। তার পরের দিন সকাল থেকে আমরা তো কেউ শুইনি। পরের দিন সকাল থেকে ও খাটের কোনায়, ওই কোনার এরকম বসে থাকতো। তোমার ভাই? আমার ভাই কোনায় বসে থাকতো, আর আমি নিচে বসে। তো ভয়তে আমি ওর কাছে যেতামই, ও ভয়তে আমি ওর কাছে যেতামই না, যদি আবার গলা টেতে আমাকে। এমনকি ও ঠিক হওয়ার পর 6 মাস আমি ওর কাছে যাইনি, ও ঠিক হওয়ার পর। তো ও ওখান থেকে না আমাকে এরকম করে দেখেই যাচ্ছে। আচ্ছা, ও কোনো দিকে চোখ নেই, ও খালি আমার দিকে চোখ, খালি আমার দিকেই তাকিয়ে থাকতো। আর এরকম বলতো, তোকে তো মারবো আমি। আর মা বলতো তখন, বলতো বাবা কী হয়েছে, তুই বোনকে এরকম কেন করছিস, ও কী করেছে তোকে? আমি তোকে মারবো, ওকে তো আমি নিয়ে যাব সাথে, ওকে তো আমি রাখবো না। তো আমি তো ভয় পেতাম, আমি ভয় চড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু ওই শ্মশান থেকে যেরকম দেখেছি, ওই ভয় একটা আছে। এখানে তো আগের দিন গলা টিপেছে, ওই ভয় একটা আছে। আমি খাওয়া দাওয়া বন্ধ, আমার খুব জ্বর গায়ে আমার। তো আমি ওইখানেই নিচে শুয়ে রেখেছি আমার মা। আমাদের তো একটা রুম ছিল, আর রান্নাঘর আলাদা ছিল। তো ওইখানে আমাকে শুয়ে রেখেছি। এবার 6টার সময় আমার মা আমাকে বললো যে, আমাকে বাড়িতে বুড়ি বলে ডাকতো আমার মা, এ বুড়ি তুই ওর সারাদিন শুয়ে আছিস, ভালো লাগছে না, একটা চা কর। আমি তো স্টোভ ধরবো না, আমাদের তখন স্টোভ ছিল, গ্যাসের তো কারবার ছিল না তখন। তুই চা কর, আমার কাকারা এসেছিল, ওরা একটু খাবে। তো আমি চা করবো কি, আমি তো ভয় পাচ্ছি ওকে দেখে, আমি চা করতে যাবো কি, যদি ও আবার লাফিয়ে আমার দিকে আসে। তো আমি স্টোভটা বাইরে ধরিয়ে, বাইরে রান্নাঘর ছিল, ওখানে স্টোভটার মধ্যে চা বসিয়ে আমি আমার গেটে দাঁড়িয়ে আছি। তখন বাজে ঘড়িতে 6টা, সন্ধ্যে 6টা বাজে। আমি পিছন থেকে আমাকে খুব জোর ধাক্কা মারলো আমাকে, মেরে সামনের দিকে ফেলে দিল আমাকে। তোমার ভাই? না, আমার গেটের বাইরের দিকে আমি দাঁড়িয়ে, আমার তো বললাম না সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরটা, আমি ওই গেটের সামনে দাঁড়িয়ে আছি, একদম সিঁড়িটা, বারান্দা। পিছন থেকে আমাকে ধাক্কা মারলো। ভাই তো কোনায় বসেই আছে। আচ্ছা, হ্যাঁ।
তখন আমাকে ধাক্কা মেরে তো আমি সামনে পড়ে গেলাম, পড়ে যেতে ও তখনই ও উঠে গেল, উঠে বললো সরে যা, একদম সরে যা, একদম খালি কর, জায়গা খালি কর, একদম খালি কর, আমাকে খেতে দে, আমার খুব খিদে পেয়েছে, আর জল দে। তখন আমার বাবা বললো যে হয়তো আবার আমার মা এসে গেছে, বলেছে আসবে, এসে গেছে, আবার অনেক কিছু খেলো, 4 ছেলে ফল এনে দিল, খেলো, 4 ছেলে জল এনে দিল, খেলো, খেয়ে তখন বলল যে আজকে আমি কিছু কথা বলে যেতে চাই, আজকে আমি চলে যাবো, আর আসবো না, আর আমি ওর মধ্যে থাকবো না, কষ্ট পাচ্ছি ও, আমি তো পম্পাকে খুব ভালোবাসি, আমি তো ওদের ছাড়া থাকতে পারছি না, দুজনকে এত ভালোবাসি। আচ্ছা, আমার কাকা, যে কাকাটা একটা ছিল, ওই যে বললাম না 10 মিনিট রাস্তা আগে ছিল, ওকে বললো যে আমি কিছু কথা বলছি, এই কাকার 1 বছরের মধ্যে অনেক বিপদ আসছে, আচ্ছা, এর বউয়ের খুব বিপদ আসছে, একে সাবধানে রাখবে। আচ্ছা, আর আমার ছোটো কাকাকে বলল যে এর খুব শরীর খারাপ হবে, একে খুব সাবধানে রাখবে। আমাকে বলল আমার 1 বছরের যে কাজ হবে, 1 বছরের কাজ শেষ হতেই এর বিয়ে ঠিক হয়ে যাবে, এর ভালো ঘর থেকে সম্বন্ধ আসবে। আর মোটামুটি সবাইকে খুসখুস করে কথা বললো, যার যা ভালো আছে বললো আমি এখন চলে যাচ্ছি, কিন্তু বাইরে কম করে 60 জন 8 জন দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু খুব চেষ্টা করছে ঘরে ঢোকার, এটা সাবধান। 7 জন 8 জন দাঁড়িয়ে আছে মানে? আটটা দাঁড়িয়ে আছে, 7 জন 8 জন আমার গেটের বাইরে দাঁড়িয়ে আছে একদম। হ্যাঁ, ওগুলো বলছে পিচাসের মতন একদম, বলছে ওরা খুব চেষ্টা করছে ঘরে ঢোকার, কিন্তু আমি আটকে রেখেছি, ওদেরকে ঘরে ঢুকতে দিচ্ছি না। আমার ঠাকুমা বলছে আমি 2 দিন থেকে ওদেরকে আটকে রেখেছি, আমি ঘরে ঢুকতে দিচ্ছি না, তো আমি চলে যাওয়ার পর ঘরটাকে বন্ধ করে দিবি। এবার গেল কি করে, আমাদের ঘর থেকে লম্বা বারান্দা আছে, বারান্দা থেকে নিচে রেলিং আছে, এবার আমার বাবা বলছে আমি যাব এই বারান্দা দিয়ে ওকে ছেড়ে। এবার আমার বাবা কি করেছে, বারান্দার ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, জানে একে বারান্দার থেকে নিয়ে ফেলে দেবে, উঁচু থেকে নিয়ে ফেলে দেবে। আমার বাবার এটা ছিল আইডিয়া যে ওকে ফেলে দেবে, ওই জন্য আমার বাবা আগে গিয়ে দাঁড়িয়ে গেছে ওখানে, আর ওকে একদম দৌড়ে ও গেছে, গিয়ে ওখান থেকে উঠতে গেছে, বাবা ধরে নিয়েছে, ওখানে ও বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পর ওকে ঘরে আনলাম, জল টল আমরা সব দিলাম। সেদিনকে তো এরকম গেল গিয়ে রাতটা। তারপর দিন সকাল থেকে ও কীরকম করছে, ওর চোখটা স্বাভাবিক না। তোমার ভাইয়ের? হ্যাঁ, আমার ভাইয়ের চোখটা স্বাভাবিক না, লাল, দুটো চোখই লাল। আর কিন্তু ও ওইখান থেকে আমাকেই দেখছে, আমাকেই বলছে মারবে, আমাকে এরকম করে বলছে তোকে তো ছাড়বো না, তোকে আমি মারবো, তোকে নিয়ে যাবো আমি, আমাকেই বলে যাচ্ছে, শুরু থেকে লাস্টের দিকে আমারই ও বলে যাচ্ছে আমাকে। চোখটা লাল, অনেকক্ষণ থেকে দেখছি আমরা লাল। তো আমার মা বলছে গা ছেড়ে গেছে, এবার ওকে আমি চান টান করি কি? তো বলে আমি চান টান কিছু করবো না, তোরা কী ভাবছিস, তোরা কি পার পেয়ে যাবি? আজকে রাত্রে তোদের সব কটাকে আমি মারবো, ঘরের সব কটাকে মারবো। তখন আমার ওই কাকা যে পাশে থাকতো, ওরা বললো যে আজকে আমরা তোমাদের সাথে ঘরে থাকি, এই যা করছে রাত্রিরে কি হবে না হবে। তো রাত্রিবেলা 12টা বাজলো যখন, তখন বিশ্বাস করবে না, রাস্তার কুকুরগুলো এমন ডাকছে, আর ও খাট থেকে উঠছে আস্তে করে। ও শুয়ে গেছিলো, কিন্তু একদম শুয়ে গেছিলো। ও যে কুকুর ডাকা আরম্ভ হলো, ও ওঠা আরম্ভ হলো ওর। এরকম আমার ভাই উঠছে, উঠে ওর চোখ দুটো পুরো লাল, আর মোটামুটি নখগুলো স্বাভাবিক না একদম। তাই? হ্যাঁ, একদম যেরকম মানে ড্রাকুলার মতন না, ওরকম একদম। আর ওকে দেখে আমি খুব জোর কেঁদে দিচ্ছি। কাঁদার পর ও উঠেই আমাকে আবার গলা টিপতে এসছে, সবার সামনে গলা টিপতে এসে। তখন আমার বাবা আবার একটা ওকে থাপ্পড় মেরেছে। তখন আমার বাবাকে বলছে তুই কি দেখবি আমার আসল রূপ? আমার যদি আসল রূপ দেখিস তাহলে একটাকে আজকে রাত্রে কাউকে আমি ছাড়বো না, সব কটাকে মারবো। তো বাবা বললো এটা কি হচ্ছে, বুঝতে পারছি না, এর মধ্যে কী আছে, মা তো ছেড়ে চলে গেল, কিন্তু এর মধ্যে এখন কি হলো? তখন আবার শুয়ে দিল। আমার মা পাশে গিয়ে বসলো, বাবা এমনি করিস না, আমি তো তোর মা, এমনি করিস না।
মায়ের সঙ্গে তুই এমনি করবি, মাকে মারবি, বাবাকে মারবি, ও তো তোর ছোটো বোন। আবার শুয়ে গেল। আবার 10 মিনিট পর আবার কুকুর ওরকম ডাকছে, আবার ও উঠছে ওরকম, উঠে ও আবার আমাকে দেখছে আর এরম করছে, তোকে তো নিয়ে যাব, আমি তোকে নিয়ে যাব। আবার ওরম করছে, আবার আমি খুব কাঁদছি, খুব কাঁপাচ্ছে আমার শরীর একদম, আমি মানে বসতেই পারছি না। ওরকম করে তারপর রাত্রি 4টের সময় শুয়ে বাবা বললো অনেকগুলো ধূপকাঠি জ্বালিয়ে দে ঘরে। আচ্ছা। অনেকগুলো ধূপকাঠি নিয়ে জ্বালিয়ে দিলাম। জ্বালানোর পর বলছে আমি থাকতে পারছি না, আমি একদম থাকতে পারছি না, ধূপকাঠি নেবে। বাবা বললো ধূপকাঠি তো নিবে না, তুই চলে যা। ও ঠিক আছে আমি যাচ্ছি। তখন ঘড়িতে 4টে বাজে, আমি যাচ্ছি বলে বিশ্বাস করবে না, জানলা দিয়ে যে বেরিয়ে এমন একটা আওয়াজ করলো, ওই আওয়াজটা আমার এখনো মাথায় আছে। কি আওয়াজ করেছে? আমার ভাই মুখ থেকে যে বেরোলো, মানে ও বিকট আওয়াজ, বিকট, পুরো ঘর কেঁপে গেল একদম বিকট আওয়াজে। ওই আওয়াজে আমি অজ্ঞান হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। মানে সে আওয়াজটা আমি বলতে পারবো না, কীরকম যে আওয়াজ, ওটা আমি বলতেই পারবো না। চলে গেল, ও আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরের দিন আমার মা বলল যে ও তো স্বাভাবিক না, এর মধ্যে কিছু তো কিছু আছে। তো বাড়ির ভাড়াটেরা কেউ আর বাথরুমে যেতে পারছে না, কেউ বাথরুমে চান করতে পারছে না, সবাই গেটে হরে কৃষ্ণ লিখে রেখে দিয়েছে। আচ্ছা, ওরকম হচ্ছিল বলে আমাদের একটা কীর্তনওয়ালাকে নিয়ে এসে রোজ কীর্তন করাতো ঘরে। আচ্ছা। ও এসে কীর্তন গাইতো যেরকম হচ্ছে, কিন্তু ও ঢুকতে পারছে না বাড়িতে। ও বলছে আমি গেটের থেকে ঢুকতে পারছি না, আমার ভারী হয়ে যাচ্ছে গা, তো আমি কাল থেকে কীর্তন করতে আসবো না। আর ভাড়াটাতে বলেছে তোমরা সবার ঘরে গেটে হরে কৃষ্ণ করে লিখে দাও। কিন্তু তারা লিখিনি, তারা প্রত্যেকটা ভাড়াটে চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। কেউ নেই, সবাই নিজের রিলেটিভের বাড়ি চলে গেছে। বাড়িতে শুধু আমরাই 3 ফ্যামিলি, আমার জেঠু আর কাকি আর আমরা, এই 3 ফ্যামিলি। আর প্রত্যেকের ঘরের বাইরে হরে কৃষ্ণ লেখা, প্রত্যেকে ঘরের বাইরে হরে কৃষ্ণ লিখে সবাই ঘর ছেড়ে নিজের রিলেটিভের বাড়িতে চলে গেছে। আচ্ছা। ওরা এতটা ভয় পাচ্ছিল ওরা। তারপর দিন হলো, সকাল থেকে গেল, কিন্তু সকাল থেকে ওরকমই বসে আছে, কিছুই খাচ্ছে না, কিচ্ছু না। আর বলছে, তখন আমার মা বললো আমাদের একটা ভালো তান্ত্রিক ছিল, খুব আমার মামার বাড়ির পাশে থাকতো তান্ত্রিকটা, খুব নাম করা ছিল, কাজও খুব ভালো তাড়াতাড়ি হয়ে যেত ওনার দ্বারায়। আমরা চিনতাম, আমাদের সঙ্গে কথা বলতে ভালো পরিচয় ছিল। তোমার মামার বাড়ি কোথায় ছিল? আমার মামার বাড়ি হচ্ছে পাইকপাড়া। আচ্ছা। পাইকপাড়া পাশে ওখানে ছিল, ওখানে পাশে তান্ত্রিকটা থাকতো। ওর আগে আমার মামারও একবার হয়েছিল, উনিই করেছিল, একবারে কাজ সারিয়ে দিয়েছিল। তো আমার মা বললো যে ওনার তান্ত্রিকটার নামটা আমার ঠিক মনে নেই, তপন এরকম কিছু হবে, তপন তান্ত্রিককে এরকম ডাকো। তো মামাকে বলা হলো, খবর দিল, আমার মেজদা চলে গেল মামার বাড়িতে, বেশি দূর তো না, আমাদের 6 বাজার থেকে চলে গেল। তো এরকম সব কি ঘটনাটা বললো। তখন আমার মামা তান্ত্রিকের কাছে গেল, আমার ভাই আর আমার মামা গিয়ে বলল আজকে তো আমি যাব না, আজকে আমার অন্য কাজ আছে, কিন্তু আমি একটা জিনিস দিচ্ছি যাতে ও রাত্রিরে কাউকে কোনো ক্ষতি করতে না পারে। ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা ও যখনই এরকম করবে ওর গায়ে ছুঁয়ে দেবে। আর আমার মামাকে বললো তুমি থাকবে, তোমার ভাগ্নে, ও বলে না মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে, হ্যাঁ, সে মামা তুমি ওর কাছে বসে থাকবে এটা নিয়ে। তো ঠিক আছে, ও আসলো, আমার মামা আসলো, বলো। তখন আমার ভাই আমাকে বলছে, ওনাদেরকে বলছে তোরা কিছুই করতে পারবি না, আমাকে যত তান্ত্রিক ডাক, যা কিছু ডাক, কিচ্ছু করতে পারবি না, আমি তো পুরো ঘরটাকে নিয়ে যাব, কিচ্ছু করতে পারবি না। ঘরটাকে নিয়ে যাবো মানে ঘরের সবাইকে নিয়ে যাব, কিচ্ছু করতে পারবি না তোরা, আজকে রাত্রি হতে দে না, দেখ না কি করি আমি। রাত্রি 12টা হচ্ছে, রাত্রির 12টা বাজলে রাস্তার কুকুরগুলো একটা না প্রায় 6টা 7টা চেল্লাতে একসাথে। আর ও খাট থেকে ওরকম উঠতো, যেরকম একদম বইতে দেখায় না, পিচাসগুলো ওঠে এরকম, আর চোখ একদম লাল, আর উঠেই আমাকে দেখছে। আমি জানি ও এটাই করবে, এই জন্য আমি মায়ের পিছনে বসে আছি,
মায়ের পিছনে বসে আছি, উঠেই আমাকে দেখছে, এরকম করে দেখি, আর চোখ স্বাভাবিক না, একদম লাল। বলছে, আমার মাকে বলছে, তুই না আমাকে একটু রক্ত দে, হ্যাঁ, আমাকে একটু রক্ত দে, এখান থেকে আমাকে একটু রক্ত দে, আমি ওই রক্তটা খেয়ে চলে যাব, ঠিক আছে? আমার বাবা বলছে, খবরদার না, ওই রক্ত দিলে তোমার মধ্যে প্রবেশ করবে, একদম দেবে না। তখন আমার বাবার কাছে, তুই আমার রূপটা তো দেখিস নি, তুই যদি আমার রূপ দেখিস তোকে আমি গলা ধরতে যাচ্ছে। আর আমার বাবার তো বললাম খুবই সাহস, আমার বাবা এক থাপ্পড় মেরেছে ওকে, আর খুব রেগে গেছে, রেগে গিয়ে বল এখনই আমার রূপ ধরছি। তখন আমার কাকারাও ছিল, বলে না না এমনি করেছে। আমাও তখন ওকে আবার ওই যে ওটা ঠেকালো, একটা ওইরকম কি দিয়েছিল, ওরা ঠেকালো, আবার শুয়ে গেল। আবার 10 মিনিট পর আবার উঠেছে, উঠে আমার মাকে বলছে, তুই একটু রক্ত দে, আমাকে একটু রক্ত দে, আমি দেখ তোর রক্তটা খেয়েই চলে যাবো, কিচ্ছু চাই না, আমি তোদেরকে কিছু ডিস্টার্ব করবো, তুই একটু রক্ত দিয়ে। আমার বাবা তো না করেছে। তখন কাকা বলছে, এই তুই কী আরম্ভ করেছিস রে এইসব? আমি বলছি, ঘুরতে তো আমি মানি না। আমার কাকা বলছে, এমন মারবো না তোকে, এখান থেকে ফেলে দেবো। আমার ভাইকে বলছে, রেগে যাচ্ছে সব ওরম করছে বলে। তখন মামা বলছে, কেন এরকম বলছেন, এখন কি ওর মধ্যে আছে? বলে, তুই তো আমাকে চিনিস না, আমি তো কি করতে পারি আজকে রাত্রিরে তোদেরকে, আমি মারবো, ওকে তো আগে মারবো, ওকে তো আগে মারবো, তোকে তো আগে মারবো, আমি আমাকে করছি, তোকে আগে মারবো, তোকে তো আমি নিয়েই সাথে যাবো, যাই বলতে এবার। তারপর আমার মামা আবার ছুঁয়ে দিচ্ছে, আবার ছুঁয়েছে, এই করে করে আবার আমার কাকা বলছে, এই অনেক ধূপকাঠি জ্বলা, এ মানবে না, ধূপকাঠি জ্বালাতো তুই, অনেক ধূপকাঠি জ্বালিয়েছে। তখন আবারও ওরকম আওয়াজ করে জানলা দিয়ে বেরিয়েছে, বলে তুই দরজা খোল, দরজা থেকে যাবো আমি দৌড়ে। আমার বাবা বলে, দরজা থেকে না, তুই জানলা থেকে যাবি, তুই আমার ছেলেকে মেরে ফেলবি দরজা থেকে গেলে, জানলা থেকে যা। আবার ওরকম বিকট আওয়াজ, বিকট, যেটা আমি বলতেই পারবো না, ওই আওয়াজটা এখনও আমার মাথায় ঘোরে। ও আওয়াজ হতেই আমি অজ্ঞান হয়ে যেতাম, আবার আমি সেন্সলেস হয়ে গেলাম, পড়ে গেলাম। মা আবার জল ঠল আমাকে দিল, উঠালো, একদম জ্বর, একদম গায়ে আমার, না খাচ্ছি, একদম চেহারা খারাপ হয়ে গেছে। তারপরের দিন সকাল থেকে ঘুম মেরে বসে আছে, মাকে বলছে, তুই তান্ত্রিক রেখেছিস না, কিচ্ছু করতে পারবি না, ডাক। মানে সকাল হলেই ও আবার নিজের মধ্যে থাকতো না? না, অলরেডি ওর ভিতরে 7 জন আছে, অলরেডি 7 জন। হ্যাঁ 7 জন, ওটা তো তান্ত্রিক আসাতে বুঝতে পারলাম আমরা, 7 জন অলরেডি ওর ভিতরে রয়েছে, ধরেছে ওকে। আর যার মধ্যে সে ড্রাকুলার টাইপের সব, মানে পিচাস টাইপের, নর্মাল কেউ না। সে আমার ঠাম্মা বলেই গেছিলো যে সবাই আছে, ওকে সাবধানে রাখবি, বাইরে সব দাঁড়িয়ে আছে। তান্ত্রিককে বললো সন্ধ্যেবেলা আসবে, বললো তো তান্ত্রিক কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু হবে না। এবার তান্ত্রিক আসছে, আমার ভাই গেছে, মেজদা গেছে, আমার মামা গেছে আনতে। শ্যামবাজারের মুখে গিয়ে ভয়ঙ্কর বারিশ, আশেপাশে কোথাও বৃষ্টি নেই, ওইটুখানি জায়গায় বারিশ, গাড়ির চাকায় চলছে না। গাড়ির ড্রাইভার বলছে, আচ্ছা বলুন তো কি ব্যাপার আপনাদের, আমার গাড়ি তো কোনো দিন এমনি করে না। তখন আমার দাদারা বললো, দেখুন এরম ব্যাপার যাচ্ছে, বলো এই জন্যে আপনাদের পৌঁছাতে দিচ্ছে না তান্ত্রিকের কাছে। তো কী করলো, ড্রাইভার বললো আপনারা নেমে যান, আপনার পায়ে হেঁটে যান, আমার গাড়ি চলবে না, ও অন্য গাড়ি দিয়ে যান। ওরা নামার পর গাড়ি ঠিক দিব্যি চলে গেল, ওরা নামার পর গাড়ি দিব্যি চলে গেল, কোনো বৃষ্টি নেই। এইসব ঘটনাগুলো বেসিক্যালি আমরা সিনেমাতে দেখে থাকি, একদম সিনেমার মতন। আর সত্যি যে এই ঘটনাগুলো এরকম ভাবে ঘটে, একদম। তারপরে ওরা পায়ে হেঁটে গেল পাইকপাড়ায়, ওরা বাসে টামে উঠলো না, পায়ে হেঁটে গেল, যদি আবার বাসে কিছু হয়। এবার তান্ত্রিক গেল, আসলো নিয়ে, এবার তান্ত্রিককে ট্যাক্সি করে নিয়ে আসছে, ওই ট্যাক্সি আর পৌঁছাচ্ছে না আমাদের বাড়িতে। মানে তান্ত্রিক যে এবার ট্যাক্সি করে আসছে ওদের দুজন নিয়ে, সে তান্ত্রিকের ট্যাক্সি আমাদের বাড়িতে পৌঁছাচ্ছেই না, যেখানে 20 মিনিটে পৌঁছানোর কথা সেখানে 2 ঘন্টা হয়ে গেছে, উনি পৌঁছাতেই পারছে না আমার বাড়িতে। পাইকপাড়া থেকে কুমোরটুলি 2 ঘন্টাতেও পৌঁছাতেই পারছে না, আমরা বসে আছি, আসছে না, পৌঁছাতেই পারছে না। কী হয়েছে, গাড়ি খারাপ,
মধ্যখানে গাড়ি খারাপ। আচ্ছা, ট্যাক্সিওয়ালা গাড়ি খারাপ বলে অন্য গাড়ি নিয়ে যান। যেই গাড়িটাই উঠছে সেই গাড়িটা যাবে না, হয়তো সে বলছে আমি যাব না। এরকম করে 2 ঘন্টা হয়ে গেছে। উনি বলছে যে আমাকে উনি পৌঁছাতে দিচ্ছেন আপনাদের বাড়িতে, আমি যদি না যাই তাই জন্যই এরকম রাস্তাঘাটে আমার সাথে করছে। এবার যখন পৌঁছালো উনি, তখন সন্ধ্যে 7টা 7:30 হবে। বাড়ির গেটে ঢুকতে পারছে না। কেন? বলছে আপনাদের পুরো বাড়িটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পুরো বাড়িতে আত্মা রয়েছে। বাড়ির গেট থেকে আমাকে ঢুকতে দিচ্ছে না ওরা, নিচে 1তলা থেকে ঢুকতে দিচ্ছে না। বললাম পা রাখবো কি? পুরো বাড়িতে দাঁড়িয়ে আছে, নিচে উপরে 3তলায় 4তলায় 2তলায় সব দাঁড়িয়েছে বাড়িতে। তো আপনারা থাকবেন কি করে? এবার নিচ থেকে বলে দিয়েছে তান্ত্রিক আসছে না, তান্ত্রিক আসছে বলে খুব চেল্লাচ্ছে। তারপরে ওকে দেখলো, বলে তান্ত্রিককে বলে তুই কিছু করতে পারবি না আমাকে রে, তুই কিচ্ছু করতে পারবি না, আমি তো তোকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো সেই থেকে। আবার তান্ত্রিক ঢুকলো, ঢুকার পর অনেক নিয়মকানুন করছে। বললো তুই যাবি কি না, তুই কেন ধরেছিস? বলো আমি একা ধরিনি, ওর ভিতরে 7 জন আছে, আমি একা ছাড়লে কি হবে, আরও 6 জন আছে ওর মধ্যে, তাদের কি করে ছাড়াবি তুই? 6 জন একসঙ্গে আছে। বলে তোরা সব একসঙ্গে বেরো। বলে না বেরোবো না, ওর মধ্যে আছি তো ভালো আছি, আমি চুপচাপ আছি, আমি তো কিছু করছি না। কাউকে কি মেরেছি ঘরে দেখেছিস? কাউকে মেরেছি? কিছু তো করছি না। বলে এখনই যা, তুই 7 জন আছে, 7 জনই বেরোবি। তো খুব ওর নিয়মে ফুল সর্ষে বাটায় ভেজা চিল্লাচ্ছে গিয়েছে। তারপরে এত বড় একটা মা কালী লকেট বার করলো, ওর গায়ে ঠেকালো, ঝাড়া পাড়া দিল। তো বললো ছেড়ে দে আমাকে ছেড়ে দে, আমি আর থাকতে পারছি না, এবার আমি যাব। তো বলে তুই যাবি কি করে? বলে আমি বারান্দার থেকে লাফিয়ে যাব। লাফিয়ে যাবে? হ্যাঁ, বারান্দার থেকে টপকাবো। বলছে তুই তো ওকে নিয়ে পড়লে ও তো মরে যাবে, তো তুই ওকে দে, ও তো বাঁচবে না, তুই যাবি এখান থেকেই যা, জানলা থেকে যা। তুই না, জানলা থেকে যাবো না, আমি দৌড়ে যাব। তো আমার বাবা বললো ঠিক আছে। আমার বাবা কাকা সব ওখানে দাঁড়িয়ে ছিল, তো ওখানে দাঁড়িয়ে ছিল। ও দৌড়ে গিয়ে ওখানে খুব জোর বেহোশ হয়ে পড়ে গেল। ওখানে পড়ে যাওয়া, তো ওকে মোটামুটি ছেড়ে দিল 7 জনই। ছেড়ে দেওয়ার পর ওকে আনলাম, জল টল দিয়ে ওকে ঘুমালাম। এবার 2 দিন পর্যন্ত ও ঘুমেছে, ও তো কিছুই জানে না ওর সঙ্গে কী হয়েছে না হয়েছে। কিন্তু আমি ওর কাছে যেতাম না ভয়তে। আমি প্রায় 6 মাস ওর কাছে আমি ওর সঙ্গে কথাই বলতাম না ওর সঙ্গে। কিন্তু এই যে 7 জন তোমার ভাইকে ধরেছিল, কেন ধরেছিল, কি কারণে ধরেছিল, আউট অফ নোওয়্যার কোথা থেকে এলো, এগুলো কিচ্ছু জানতে পারো নি? ও এসেছিল আমার ঠাকমার সাথে। আচ্ছা, ওরা এসেছিল আমার ঠাকমার সাথে। আমার ঠাকমা বললো না আমি এসেছি, আমার পিছন অনেকজন এসেছে। আচ্ছা, যখন 7 জন এসেছে, মোটামুটি আরও এসে গেছে, অনেকজন এসে গেছে। আর এর মেন কারণ হচ্ছে আমরা যে ছাদে শুয়েছিলাম না, ওই ছাদে ওইটাই আমাদের মেন ভুল হয়েছে। ওই ধরা গলায় কেউ ছাদে শোয় না, ওই জিনিসটা আমাদের মেন, ওই দিক থেকে আমাদের ভুল হয়েছে। আমার মা অনেক বারণ করেছিল, কিন্তু আমার বাবা শুনলো না কথা। আমাদের সঙ্গে ঘটতেছিল এই ঘটনা, তাই ওই দিক থেকে আমাদের মেন ভুল হচ্ছে। ওই দিন থেকেই সব আত্মাগুলো আমাদের বাড়িতে ঢুকে গেছে একদম। প্রথম তোমার ঠাকুমা আসে তার নিজের জল পান করার জন্য বা জল খাওয়ার জন্য, তো তার সাথে সাথে আরও এরকম এন্টিটি চলে আসে। আর সাথে 7-8 জন চলে আসে, ওরকম থাকে। আচ্ছা, আর একটা কথা বলি, আমার ঠাকুমা যখন শ্মশানে নিয়ে গেছিলাম, তখন আমার কাকিমা একা ছিল, 2 মাসের বাচ্চা ছিল। বলছে তোরা তো সবাই চলে গেলি, কিন্তু এই বাচ্চা বউটাকে কে দেখবে? আমি গেটে পুরো পাহারা দিয়ে বসেছিলাম। আমার ঠাকুমা বলেছে? হ্যাঁ, আমি গেটে পাহারা দিয়ে বসেছিলাম, তোরা তো কেউ ছিলিস না, এদেরকে দেখবে কে? আমি যেন একদম গেটে বসেছিলাম, তোরা আসলি, তারপরে আমি উঠলাম গেট থেকে, নিচের গেটে, ঘরের গেটের সামনে বসেছিল। তারপরে ও তো ওকে ছেড়ে দিল। তারপর 3-4 দিনে আস্তে 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 একটু ভালো হলো। ভালো হওয়াতে স্বাভাবিক হতে লাগলো। তারপরে খেলো দিল। তারপরে ওকে একটা এত বড় মাদুরি দিল, ওকে ওই মাদুরিটা পরে থাকতে বলেছে। ওর রাশিটা বলে গেল, এর রাশিটা তুলো রাশি, এই জন্য একে চট করে ধরে নেয়।
আর খুব ভীতু আছে। যদি কোথার থেকে ও যায় না রাস্তায় 12টা বেজে যাবে, তো আমার বৌদিকে ফোন করবে, তুমি এসে দাঁড়াও মেন রোডে, আমি যাবো বাড়িতে। তো আমার বৌদি এসে দাঁড়ায়, তখন ওকে নিয়ে যায়। খুব ভীতু আছে। আস্তে 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 ঠিক হলো, আমাকেও মাদুলি দিল, আমাকেও ঝাড়ালো, ঘর পুরো বন্ধন করলো, বাড়ি পুরো বন্ধন করে গেল। যে বাড়ি থেকে সব বাড়িতে চারিদিকে পুজো করলো, বাড়িতে পুজো করে বন্ধন করে তারপরে বললো এবার আর কিছু নেই, এবার ওকে পুরো ছেড়ে চলে গেছে। কিন্তু এই মাদুরিটা পরে থাকতে হবে ওকে, এই মাদুরিটা খুলতে পারবে না। আমরাও দিয়েছিলাম মাদুরি, আমরাও পড়েছিলাম সবাই, বাবা মা, আমার দাদাদের বৌদিদের। কতদিন পড়তে হয়েছিল? ওটা প্রায় 6 মাস পড়েছিলাম আমরা। আচ্ছা, তার মধ্যে যখন আমার ঠাকুমা এসেছিল না, যেদিনকে আমাদেরকে উপরে ছাদে ধরছিল, তখন আমার বৌদি আর যে দাদা শুয়েছিল ঘরে, তারা শুতে পারছিল না। এত আওয়াজ, ধাপ 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 উঠছে, ধাপ ধাপ করে নামছে, ওরা ঘরে শুতেই পারছে না। আর ভয়তে, একদম ভয়তে ঘরে এক ধারে হয়ে গেছে। আমার জেঠুরাও শুনছিল তাই আওয়াজ, এবং কি বাড়ির লোকরাও শুনছিল তাই আওয়াজ। কেউ বাড়ি থেকে রাত্রিরে বেরোতে পারছে না, ওর আওয়াজে এত আওয়াজ ছিল। তো এইটা আমার ঠাকুমার ঘটনার সময় হয়েছিল এই ঘটনাটা। তারপর তো লাস্টে হয়ে গেল, সব ছেড়ে ওকে চলে গেল। তারপর আমাদের সব দিয়ে দিল, বাড়ি পুরো বন্ধন করে দিল। আস্তে 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 তারপর ঠিক হলো জিনিসটা। এরকম ঘটনা আমরা কিন্তু আকছাড়া শুনে থাকি যে বাড়িতে কেউ যদি মানে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যদি মারা যান বা প্রাণ ত্যাগ করে বা দেহ ত্যাগ করে, তারপরের যে ওই 12-13 দিনের যে সময়টা, সে কিন্তু অনেক রকমভাবে তার এক্সিস্টেন্স বা তার উপস্থিতি আমাদেরকে ফিল করায়, রাইট? কিন্তু আজকে যেমন আমি জানতামই না এটা, যে শ্মশান ঘাটে শেষকৃত্য হয়ে যাওয়ার পর যখন ওই গঙ্গা থেকে স্নান করে উঠে আসে, তখন ঘটে করে জল নিয়ে আসা হয়। হয়তো আমার বাড়িতেও এরকম রিচুয়াল হয়েছে, বাট আমি হয়তো কখনো খেয়াল করিনি। তো এটা আজকে জানলাম। আর সব থেকে বড়ো কথা, যে তুমি যে একটা কথা বললে যে ওই রাত্রে ছাদে শুতে যাওয়াটাই সব থেকে বড় ভুল হয়েছিল, এটা অনেকেরই ফলো করা উচিত এই জিনিসটা। যে ওই 10-11 দিন বা 12 দিন, যতদিন না শ্রাদ্ধ হচ্ছে, যতদিন না তার আত্মার ঊর্ধ্বগতি ঘটছে, ততদিন খুব সাবধানে থাকাটা ভীষণভাবে দরকার। একদম। আর জল আনাটা তো বাঙালিদের একটা একদম নিয়ম, মাথা সিম্বল জল লাগবে। হ্যাঁ, জল লাগবে। আমাদের মধ্যে যেমন এসব রাখে না, আমাদের যে নন বেঙ্গল ফ্যামিলিতে এসব রাখে না। আচ্ছা, এসব নিয়ম কারণে আমাদের 12 দিনে যেমন কাজ হয় হয়ে যায়, আমাদের রাখে না। কিন্তু আমাদের বাপের বাড়ি যে বাঙালিরা, হিন্দুরা, এদের তো জল রাখতেই হবে মাথার উপর। আর খোলা জায়গায় যাতে না শোয়, খোলা জায়গা শুলে ওরা অ্যাটাক করবেই করবে। কেন? আর আমার ঠাকুমা দোষও পেয়েছিল, শনিবারে মারা গেছে। শনিবারে মারা গেছে। আচ্ছা, শনিবারে মারা গেলে ছাতা দিতে হয়, মোচা দিতে হয়। ছাতা দিতে হয়? হ্যাঁ, ওকে নাতিরা ছাতা দেয়, আর মোচাও দিতে হয়। আপনি তোমাদের মধ্যে মোচা খায় তো? হ্যাঁ, মোচা তো মোচাও দিতে হয় শনিবারে মারা গেলে। তো বলে ওইটা থেকে দোষ কেটে যায়। আচ্ছা, তো সেটা মোচাটা দেওয়া হয়নি ওনাকে, ছাতা হয়তো দিয়েছিল কিন্তু মোচাটা দেওয়া হয়নি। আর যার জন্য উনি বলে 3 পা দোষ পেয়েছিল। 3 পা দোষ মানে খুব ত্রিপাদ দোষ। 3 পা বলে ওটাকে। যাই হোক, বলে ওই দোষটা খুব পেয়ে গেলে মানে ওরা উপদ্রব খুব করে। কিন্তু আমার মতে বলে আমরা যদি না শুতাম তাহলে এই জিনিসটা হতো না। কিন্তু কোনো না কোনো সময় তো আমরা যদি সেদিনকেও না আমরা যদি শুতাম, ও বলতে পারতো না। তারপরের দিনও আবার চেষ্টা করতো কাউকে না কাউকে ধরারই। ও বলতোই না, যেহেতু ও এরকম জ্বলছে, খেতে পারছে না, জল পাচ্ছে না কাউরি। যখন সে তেষ্টায় মানে কাতর হয়ে রয়েছে বা সে যখন জল খুঁজছে, তখন সে কারোর না কারোর থ্রুতে সেটা বলার চেষ্টা করতোই। আর যখন সে এসছে, আর এই যে দোষ পাওয়ার যে কথাটা তুমি বললে, সেই যখন এসছে তার সাথে সাথে আরও কিছু অতৃপ্ত এরকম আত্মা তোমাদের বাড়িতে চলে এসছে। তো এটা যদি তোমরা সেদিনকে ছাদে না যেতে বা তোমার ভাইকে যদি তোমার ঠাকুমা পজেসড না করতো, এটাকে আমি পজেশনই বলবো, তো পজেসড না করতো, তাহলে তোমরা এটাও জানতে পারতে না যে বাড়ির বাইরে এরকম কেউ দাঁড়িয়ে রয়েছে বা তোমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তো প্রত্যেকটা ঘটনায় একটার সাথে একটা কিন্তু ভীষণভাবে কানেক্টেড। তোমরা যদি সেদিন ছাদে শুতে না যেতে, তাহলে হয়তো তোমরা জানতে পারতে না অনেক কিছু। এই যে প্রেডিকশনগুলো সে বলেছিল বা ভবিষ্যতে কি হতে চলেছে, যেমন তোমার এক কাকার যে হেলথ ইস্যুস হতে পারে, কারোর শরীর খারাপ হতে পারে বা কারোর খুব বড় ক্ষতি হতে পারে, তোমার যেমন
বিয়ে হতে পারে, এইগুলোও সে বলেছিল, সেগুলো হয়তো তোমরা জানতেই পারতাম। আর এটা হয়েছে, হুম। আমার কাকার 1 বছরের মধ্যে কাকিমা মারা গেছে। কাকা আমার ঠিক 1 বছর অন্তে কাজ আছে, ঠিক 4-5 দিন পর থেকেই কোথা থেকে যোগাযোগ এসে গেছে, সম্বন্ধ, যে এখন আমার হাজবেন্ড, তার সঙ্গেই যোগাযোগ এসে গেছে। একদম উনি যা বলে গেছে একদম অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। আমি একটা কথা জানতে চাইবো, যখন ফ্যামিলিতে এরকম কেউ পজেসড হয়ে যায় বা ফ্যামিলিতে বা বাড়ির মধ্যে যখন কোনো এরকম পৈশাচিক আত্মার আগমন ঘটে, তারা চলে গেলেও কোনো একটা খারাপ এফেক্ট দিয়ে যায় প্রত্যেক পরিবারেই, মানে যাদের যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, সার্ভে বা অ্যানালিসিস এই কথা বলছে যে তাদের পরিবারে কোনো না কোনোভাবে একটা ব্যাড এফেক্টস দিয়ে গেছে। তোমাদের পরিবারে কি এরকম কোনো কিছু ঘটেছিল? না, আমাদের তো কিছু সেরকম ঘটেনি, যেহেতু আমাদের তান্ত্রিকটা খুব ভালো ছিল, পুরো বাড়ি বন্ধন করেছিল, আমাদের পুরো বন্ধন করেছিল, আমার ঘর বন্ধন করেছিল। আর খারাপের মধ্যে তো দেখো, আমার কাকিমা তো মারাই গেল 1 বছরের মধ্যে। ওনার বয়স ছিল, আমার কাকিমার বয়স কত ছিল, 22-24 বছরের বয়স আমার কাকিমার। তাই? হ্যাঁ, ছোটো বয়সে বিয়ে করে দিয়েছিল। এইটা আমি তোমাকে বলছি, আমার কাকা একটা আগের বিয়ে করা ছিল, ঠিক আছে। এবার যে কাকিমাটা আমার ছিল না, সে একদিন স্টোভে ঘরের ভিতর স্টোভে রান্না করতে গিয়ে স্টোভটা জ্বলে যায়, আর ও পুরো নিজে জ্বলে যায়। এবার ও যখন জ্বলছে তখন আমার কাকা ওকে বাঁচাতে যায়। আমার কাকা বাঁচাতে গিয়ে মোটামুটি 95% পুড়ে যায় আমার কাকা, কান ফান সবই পুড়ে গেছে, কিছুই ছিল না। ও আমার কাকাকে পুরো জড়িয়ে নিয়েছে, আমার কাকিমা, ঠিক আছে, জড়িয়ে নিয়ে দুজনে জ্বলছে। এবার লাইট ফাইট তো কিছুই নেই, সব অন্ধকার হয়ে গেছে। এবার যখন ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন বাড়ির আশেপাশের লোকরা বলছে ধোঁয়া কেন এত বেরোচ্ছে। তখন সবাই গেট ভেঙে দেখে যথারীতি দুজনে জ্বলছে একদম। আর এইটা হচ্ছে জিদের বসেতে। আমার কাকিমার ভীষণ জিদ ছিল, প্রথম যে কাকিমাটা খুব জিদ ছিল। দুজনের ঝগড়া হওয়া, কাটাকাটি হওয়াতে দেবে না, দিতে হবে। যখন বলেছে দেবো না, তখন নিজেকে জ্বলিয়ে নিচ্ছে স্টোভ দিয়ে নিজেই কেরোসিন ঢেলেছে, নিজেই ডেসলাইটে স্টোভ থেকে জ্বলিয়ে নিচ্ছে। মানে মানুষ পারে কি করে এগুলো করতে? আর কাকা বাঁচাতে গেছে, কাকা পুড়ে গেছে পুরো। বলেছে ওকে নিয়ে আমি যাব, ওনার জিদ ছিল ওনাকে নিয়ে যাব। এবার যখন নিয়ে যাচ্ছিল আমার কাকিমাকে, কিছু ছিল না, পুরো পুড়ে যাচ্ছিল মাংসগুলো, পুরো 100% পুড়ে গেছিলো, পুরো মাংস পড়ছিল। আর উনি বেঁচেও ছিল তাও 7 দিন। এমন চেল্লাতো না, ওয়ার্ড থেকে নিচে শোনা যেত ওনার চেল্লানো, এত মানে জ্বলতো ওনার শরীর। আর আমার কাকাকে আমি দেখতে গেছিলাম, মশারি দিয়ে রেখেছিল, 90% তো পুড়েই গেছিলো, পুরো কান ছিল না, নাক ছিল না, হ্যাঁ, হাত পাতে মাংস। পরে সার্ভাইভ করেছে? হ্যাঁ, বেঁচে গেছে উনি। আমি দেখেই ভয় পেয়ে গেছিলাম, একদম দেখে আমি এক ধরে বাইরে বেরিয়ে গেছি। তো আমার ঠাকুমা গেছিলো, ওরা চল দেখে আসি, তখন ঠাকুমা তো বেঁচে ছিল, চল দেখে আসি। দেখে আমি ভয় পেয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। সেই কাকা আবার বিয়ে করেছে, ব্যাংকে চাকরি করতো উনি, ভালো পোস্টে, খুব মাইনার চাকরি। ওই কাকার যে মেয়ে ছিল, যে মেয়ের সঙ্গে বিয়ে ছিল, তার বাবাও ব্যাংকে চাকরি করতো, একই দুজনে। ওর বাবা দেখলো যে ভালো পয়সা আছে, বিয়ে দিকে। তাকে চেহারাটা দেখলো, মেয়ের বয়স তখন 20 বছর, আর আমার কাকার বয়স তখন মোটামুটি 42 বছর। এত ডিফারেন্স কী করে দেয়? আর উনি তো কি, মানে ওই কাকিমা তো কিছুই জানতেন না, বাচ্চা ছিল একদম। ওনাকেই বলেছিল মরে যাবে। উনি আছে না, পেটে ইনফেকশনে মরে গেল 1 বছরের মধ্যে, কোনো রোগ ছিল না, আমরা জানিও না উনি মরে গেছে। আমার কাকা হসপিটালে নিয়ে গেছে, আমরা জানিও না, পরে খবর আসছে মারা গেছে। ওই কাকিমার সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্ব ছিল, মানে আমরা দুজন সারাদিন একসঙ্গেই থাকতাম, একসঙ্গেই খেতাম, আমাদের বাড়ি এসে যেত, ওনার ভালো লাগতো না। তারপর একটা ছেলেও হয়েছিল, ছেলেটাও এখন বড় হয়ে বিয়ে ঠিয়ে করেছে, আলাদা থাকে, এরকম হয়েছে। তারপরে যেরকম আমার কাকার অ্যাক্সিডেন্টও হয়েছে, যেরকম বলে গেছে ছোটো কাকার, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে 1 বছরের মধ্যে। আমাকে যেমন বলে গেছে, আমারও সেরকম 1 বছরের মধ্যে বিয়ের সম্বন্ধ এসে গেছে। খুব মানে যা যা বলে গেছে অক্ষর অক্ষর একদম। তোমার ঠাকুমার মৃত্যুর পর যে দোষ পাওয়া গেছিল, তার যে খারাপ
ফলগুলো, ঠিক আছে, সেগুলো বাকিরা পেলেও তোমার একটা ভালো রেজাল্ট একটা ভালো রেজাল্ট এসেছে, আমার ভালো পেয়ে যাচ্ছি। আর ওই দোষপোষ সব কাটিয়ে দিয়েছিল, যখন 13 দিনের কাজ হলো দোষপোষ সব কাটিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে। কিন্তু তাও বাড়িটা ভারী 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 ভারী, মানে ওইসব দেখে তারপরে আমি তো আমার ভাইয়ের কাছে 6 মাস অব্দি কথা বলিনি। আমি বললাম তুই দূরে বস, আমি দূরে বসি, তুই আমার কাছে আসবি না। ও নর্মাল, কিন্তু আমাকে লাগতো ও নর্মাল না। অনেক দিন পর্যন্ত কিন্তু ওরকমই বসে থাকতো, চুপচাপ একদম গম্ভীর হয়ে বসে থাকতো, আর খালি দেখতো, এদিক দেখতো এদিক দেখতো। বলছে আমি তো বুঝতেই পারছিলাম, আমি ভাবছিলাম আমি আমার আত্মাটা আকাশে ঘুরছে। হ্যাঁ, আমার ভাই বলছে আমার আত্মাটা আকাশে ঘুরছে, আমি তো কিছু বুঝতে পারিনি কী হচ্ছে, আমি মনে হচ্ছে আমি ঘুরছি উপরে। ও যখন নর্মাল হয়ে গেল আমাদের বলছি ঘটনাটা, এবার আমি তো মনে হচ্ছে উপরে ঘুরছি, আমি তো আমার মধ্যেই ছিলাম না। কি হয়েছিল তখন আমার মা বললো কিছু বলবি না ওকে, কেন ও এমনি ভয় পায়, এখন ভয় পাবে, কিছু বলবি না। তো অনেক দিন পর্যন্ত চুপচাপই থাকতো, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হলো। কি বলবো, মানে যেই ঘটনাটা তুমি শেয়ার করলে, সত্যি কথা বলছি অনেক দিন পর এরকম একটা ঘটনা শুনলাম, যেই ঘটনাটা শুনতে শুনতে আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছিল। কারণ আমার যখন ঠাকুমা এরকম মারা যান 2010 সালে, তারপর এরকম দোষ পাওয়া গেছিলো। ইনফ্যাক্ট তার মৃত্যুর পর যে প্রথম 10-11 দিন আমি আমার ফ্যামিলিতে এরকম দেখেছি, বেশ কিছু মৃত্যুর পর আমার পরিবারের লোকজন তাদেরকে ফিল করেছে, আমি নিজেও কখনো কখনো সেই জিনিসগুলো ফিল করেছি, বাট কখনো এতটা বড় আকার ধারণ করেনি। তো আজকে যখন তুমি ঘটনাগুলো বলছিলে যে ঠাকুমার মৃত্যুর পর, ইনফ্যাক্ট আমারও এরকমও শোনা যে যখন শ্মশানে চলে গেছে তার ডেড বডি নিয়ে, সেখান থেকে চলে আসার পরে গোটা বাড়ি জুড়ে সেই ধূপের গন্ধ ছড়িয়ে রয়েছে, যেই ধূপের গন্ধ সেই গাড়িতে, যেই ধূপ সেই গাড়িতে লাগানো ছিল, কিন্তু গোটা বাড়িতে কোথাও ধূপ জ্বলছে না, তারপরেও ধূপের গন্ধ ছড়াচ্ছে সন্ধেবেলা হলেই। টানা 5-6 দিন এরকম চলেছে সেই মানুষটার মৃত্যুর পর। তো এরকম ঘটনাগুলো মাথার মধ্যে খুব মেমোরাইজড হচ্ছিল। তো ভীষণ ভালো লাগলো আন্টি তোমার কাছ থেকে এই ঘটনাটা শুনে, ভীষণ অথেন্টিক একটা ঘটনা। মানে এরকম ঘটনা কিন্তু আমরা ছোটোবেলায় অনেকবার শুনেছি, পরিবারের বিভিন্ন মানুষের কাছে শুনেছি, বা বাড়িতে যখন কেউ মারা গেছেন তখন তাদের মুখেই এক্সপিরিয়েন্সগুলো শুনেছি। তো অনেকটা কানেক্ট করতে পারলাম আমি, ভীষণ ভালো লাগলো। আর মানে এই ঘটনাগুলো সত্যি কথা বলতে গেলে কোথাও না কোথাও ভয় পাওয়ায়। তখন আমাদের যা সিচুয়েশন হয়েছিল তখন আমরা আমাদের মধ্যে ছিলাম না, আমি তো ছিলামই না। আমার কি দিন যাচ্ছে কি রাত যাচ্ছে কোনো টের পেতাম না, আমি খাচ্ছি কি খাচ্ছি না। স্বাভাবিক, যখন ঘরের একটা মানুষ এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তার পারিপার্শ্বিক যে মানুষগুলো থাকে, তার সাথে যে মানুষগুলো থাকে, তারা কোনোভাবেই স্বাভাবিক লাইফ লিড করতে পারে না। কারণ সেখানে একটা ভয় কাজ করে, সেখানে একটা টেনশন কাজ করে। তো আর ঠাকুমা যে 2 দিন ধরেছিল, ওকে যে প্রথম দিন ধরেছে ওকে ছেড়ে চলে গেছিলো, পরের দিন নর্মাল ছিল, ও যেরকম নর্মাল থাকে, একটুখানি চুপচাপ ছিল কিন্তু খাচ্ছে খাচ্ছে সব করছে। তারপর আবার দিন ধরলে ও ছেড়ে গেল। কিন্তু এই যে 7 জন ওকে ধরেছিল, ওই যে 3-4 দিন ও নর্মাল আর ছিল না, ওর চোখ মুখের কাটেনি, অন্যরকম ছিল। সেই জিনিসটা একদমই মানে খুবই ভয়ঙ্কর, একদম বেশ ভয়ানক ছিল আজকের ঘটনাটা। ইনফ্যাক্ট তুমি নিজেও ভীষণ নার্ভাস ফিল করছিলে আজকে এখানে আসার আগে। তো গল্পওয়ালাতে এসে তোমার নিজের লাইফের এরকম একটা ঘটনা শেয়ার করে তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, আর হালকা হলো মাথার মধ্যে। একদিন থেকে ঘুরছে যে এই গল্পটা বলবো, আমি মেয়েকে বলি, মেয়ে বলে আমি শুনি, কিন্তু ঠিক অতটা তো বুঝতে পারি না, যেটুখানি বলার বলি, যে তোমাকে যে পুরোটা বললাম এই পুরোটা আমি বলি না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার যা মারা গেছে তোমার 2 বছর আগে, ঠিক আছে? আরেকটা ঘটনা ছোট্ট, আমার যা 2 বছর আগে মারা গেছে, 2 বছর 3-2.5 বছর হবে মারা গেছে। আচ্ছা, তখন আমার ছেলের বিয়ে হয়েছিল, ছেলের বিয়ে 6 মাস পর আমার মানে যা মারা গেছে। আচ্ছা, আমাদের মধ্যে বলে কি যে বিয়ের 1 বছর কোথাও যেতে নেই, নতুন বিয়ের 1 বছর কোথাও যেতে নেই। আচ্ছা, আমাদের মধ্যে কিন্তু এইসব নিয়ম নেই, আমাদের মধ্যে 1 মাস, সোয়া 1 মাস মানবে, তারপরে সব জায়গায় আমরা যাই, ঠিক আছে? তবু আমি বলি, তো আমার যখন খবর পেলাম যে আমার একদম ভালো ছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে, 42 বছর বয়স, 42।
তো আমরা গেলাম। তো আমি যখন বডিটা রেখেছে, তো আমি এরকম বলে বডির সোজাসুজি কাউকে বসতে নেই, যে শুয়ে থাকে না, তো পায়ের সামনে কাউকে বসতে নেই। তো এই যার সঙ্গে আমার খুবই ভালো মিল ছিল, আমরা দুজনে খুব নিজেকে শেয়ার করতাম, এই কথা ওই কথা, নিজেদের কথা। তো আচানক চলে যাওয়াতে মনটা খুব ভেঙে গেছিল, একদমই আচানক চলে। মানে 2 দিন আগে ওকে বাড়ি গেলাম, ও আমাকে নিয়ে, জানি না ওর কী হলো, আমাকে নিয়ে 2 ঘন্টা জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আমরা গেলাম ওখানে, গিয়ে সবাই ভিড় আছে ঘরে, তো আমি পায়ের বরাবরই বসলাম ওনার, আমার বউ বসলো, আমি বসলাম, আমার বউ বসলো। কিন্তু আমার তখনই মনে হচ্ছে পায়ের বরাবরই বসা উচিত না, বডির কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে এতে। তো জায়গায় নিয়ে ঠিক আছে বসলাম। আচ্ছা, যখন বডিটা নিয়ে চলে গেল, হঠাৎ আমার বউয়ের ঘাটটা এমনি করতে পারছে না, এমনি করতে পারছে। আর হঠাৎ বলে মামি ঘুরাতে পারছি না কেন, কিছু মালিশ করছি, সব করছি, কিছুতেই ঘাটটা ঠিক করছে না, ঘোরাতেই পারছে না এমনি করে। বলে ওই দিন গেল, অনেক কিছু করে বাড়িতে নিয়ে আসলাম, গেল। তারপর দিন মানা করলাম যেতে হলে, আমাদের 13 দিনই আমরা এক জায়গায় করি, সব এক জায়গায় যাই, এক জায়গায় ঠাকুমাসেরা আসে রান্না করে, এক জায়গায় খাই সব। গেলাম, 13 দিন গেল। এবার 11 দিনের কাজেতে আমার ছেলে বলছিল যে মামি নিয়ে যাস না, আমার বউকে নিয়ে যাস না, একা যাও তুমি। তা বললাম না, সবাই আছে, ভালো লাগে না বউ সাথে না গেলে। তো গেল, 11 দিনে গঙ্গাঘাট থেকে চান করে আসে। তো আমাদের মধ্যে সেদিনকে নিয়ম হয়, কাউরি না কাউরি শ্বশুর বাড়ির থেকে খাবার আসে। আচ্ছা, ঠিক আছে। মানে আমার হাজবেন্ডরা 7 ভাই ছিল, ঠিক আছে, আর 1 বোন। তো কোনো ভাইয়ের বাড়িতে খাবার আসবে, সেই খাবারটাই আমরা পুরো ফ্যামিলি খাবো সেদিনকে, ওই 11 দিনে। কাউরি ঘরে রান্না হবে না, ওই দিনে একদিনে খাবো। এবার মিষ্টি ফিষ্টি সবই দিয়েছে। তো এবার আমি মিষ্টি, আমাকে আমার ভাসুর বললো যে অনেক মিষ্টি বেঁচেছে, নিয়ে যা। তো আমি বললাম না, 11 দিনে তো আমি মিষ্টি নেবই না, আমি আজকে নিলে কিছু না কিছু হয়। এটা আমার মাথায় কিন্তু পুরো বুদ্ধি আছে, কিন্তু কি হলো জানি না, লাস্টে আমি মিষ্টিগুলো নিয়েই নিলাম। মিষ্টি পোকা ছিলাম তো, আমি মিষ্টি খুব ভালোবাসি, আমি সারাদিন মিষ্টিটাও খেয়ে থাকতে পারি আমি। মিষ্টিগুলো নিয়েই নিলাম আমি। এই মিষ্টি নিয়ে আমি ছিঁড়ে গেলাম। এবার টোটোতে বসেছি, শ্যামনগর থেকে কেষ্টপুর টোটো যাব। টোটোতে বসেছি, টোটোতে অর্ধেক রাস্তা এসে আমার বউয়ের পুরো ওন্না দিয়ে গলা পেঁচিয়ে দিয়েছে। কে মাম্মি 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 করে চেল্লাচ্ছে। এবার চেল্লাতে ওকে চলন্ত অটো থেকে ফেলে দিয়েছে। এবার ওকে ফেলার পর আমাকেও পিছনে ফেলে দিয়েছে, ওর উপরেই। চাকার সাথে কি ওন্না জড়িয়ে গেছিল? না, ওর ওন্নাটা আপনি আপ জড়িয়ে গেছে টাইট করে একদম। আমি তো এত জোরে অটোওয়ালা গান চলে রেখেছে, শুনতে পাচ্ছিলাম না। আমি ফোনে কথা বলছিলাম তখন, যে আমি বাড়ি আসছি ছেলের সাথে, তার মধ্যে ও করছে, দেখি গলার অন্য একদম পুরো পেঁচিয়ে ওকে টোটো থেকে ফেলে দিচ্ছে। এবার চলন্ত টোটো থেকে আমিও ঝাঁপ দিয়েছি, যে কি হলো জিনিসটা। তারপর তো টোটোওয়ালা গাড়ি থামিয়ে দিয়েছে। ওর অনেক চোট লাগলো, আমার বউয়ের পায়ে ঠায়ে সব চোট লাগলো, মুখে টুকে সব চটলো। ধরে অটোওয়ালাকে বললাম দিয়ে আসো বাড়িতে, এসে দিয়ে গেল, অনেক লেগেছে। তারপর দিন আমি বললাম আমাদের 12 দিনের কাজ ছিল, 12 দিনের কাজে তুমি যেতে হবে না? বলে না, আমি যাবো মাম্মি, যাবো। তো আসলো, গেট থেকে ঢুকতে ভালো জামা পরে এসেছে, একদম স্যুট ভালো পরে এসেছে, চুড়িদার। এখান থেকে পুরো নোকের, পুরো হাতটায় আঁচড়, পুরো নোকের আঁচড় হাতে এতটা। আমাকে আর জামাটা পুরো ছিঁড়ে দিয়েছে, নোকের একদম টেনে দিয়েছে, এরকম নোকে একদম। বললাম মাম্মি আমার খুব লাগছে। কী হয়েছে দেখি পুরো আঁচড় দিয়ে একদম মাংস তুলে দিয়েছে, একদম কেটে দিয়েছে। ওই তারপরে আমরা ওখান থেকে ওকে নিয়ে কাজ শেষ করে নিয়ে গেলাম আপনার কোথায়, ওই গোড়া বাজারে একজন থাকে না, মসজিদ আছে, মসজিদে নিয়ে গেলাম। তো ওখান থেকে বললো হ্যাঁ ওর ওপরে খুব হয়েছে,
তো অনেক কিছু মাদুরি ফাদুরি দিতে হবে, খুব ঝাড়ালাম টাড়ালাম। তারপরে অনেক দিন খুব জ্বর টর ছিল, মাদুরি ঠাদুরি দিলে ভালো হলো। বলো যখন এই মিষ্টি নিয়ে যাচ্ছিলো তখন আপনার পাশেই ছিল ও গাড়িতে, অটো নিয়ে ওই ধাক্কা মেরে ফেলেছে আর গলা পেঁচিয়ে মারতে যাচ্ছিল। আর তারপর দিন এসছে, ওর সাথে সাথেই এসেছে আপনার ওর আছর দিয়েছে, যেহেতু ওর 1 বছর হয়নি বিয়ের গন্ধটা ছিল বলে ওকে অ্যাটাকটা করেছিল। তারপর মসজিদে নিয়ে গিয়ে ভালো করলাম। বিয়ের 1 বছর এমনিও এই সমস্ত জায়গায় যাওয়া উচিত নয়। হ্যাঁ, আমার আইডিয়া ছিল না, কেন আমাদের মধ্যে তো নেই তো। দেখো 35 বছর থেকে বিয়ে হয়েছে, আমরা সব করি, আমার আইডিয়া নেই। এবার বাঙালি ওদিকে একটু ভুলে গেছি। ব্যাপারটা বাঙালি নন বেঙ্গলি এরকম নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলো তো, যে রিচুয়ালস কিছু থাকে বা কিছু নিয়মকানুন থাকে, সেটা হয়তো সবার জন্যই। কারণ বিয়ের একটা গন্ধ তো ডেফিনেটলি হয়, কারণ নন বেঙ্গলি হোক কি বাঙালি হোক, তা এই দুটো কাস্টেরই কিন্তু বিয়েটা কিন্তু হিন্দু মতেই হচ্ছে, রাইট? অগ্নিসাক্ষী করেই হচ্ছে। তো সেই বিয়ের একটা গন্ধ থেকেই যায়, সেটা বাঙালি হোক কি অবাঙালি হোক। তো সেক্ষেত্রে এফেক্টটাও সেরকমভাবেই হবে। আমাদের মধ্যে থাকে 1 মাইনা। আচ্ছা, ঠিক আছে, 1 মাইনা তুমি কোথাও যেতে পারবে না, কিছু করতে পারবে, তারপরে তুমি বিন্দাস যাও, যেখানে ইচ্ছে যাও। মানে 20 দিন না, 1 মাস 15 দিন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, 1 মাইনা 1 মাস 15 দিন কোথাও যেতে পারবে না, তারপর তুমি যেখানে ইচ্ছে যাও। কিন্তু এটা অনেকজন মানে না, সবাই বলে যে 1 বছরে তো গন্ধ থাকি। আমারও অত আইডিয়া ছিল না, আমি নিয়ে এসেছি। কোথাও যাওয়া না যাওয়াটা আর কোনো মানে শ্রাদ্ধ বাড়ি বা যেই বাড়িতে মারা গেছে অশৌচ বাড়িতে যাওয়ার মধ্যে একটা পার্থক্য ডেফিনেটলি। কিন্তু আমরা গেছি, হয়নি কোনো দিন এরকম। বাট হয়তো সেখানে সেই জিনিসটা অ্যাফেক্টেড হয়ে যায়। ব্যাপারটা হয়েছে ওই যে মিষ্টিটা যে আমি নিয়ে নিয়েছি না 11 দিনে, ওই মিষ্টির সাথে সাথে বলে আমাদের ওর সঙ্গে এসেছে, ওই মিষ্টিটাই আমার হয়ে গেছে গান। আর যেমন আমার মা মারা গেল, আমি তো একে নিয়ে নিই, 1 বছর হয়নি, একে তো আমি নিয়ে খুব কাঁদছিল, আমি নানি দেখবো, সঙ্গে যাবো। আমি না, খবরদার না, যা আমার বউয়ের সাথে হচ্ছে আমি তোমার সঙ্গে দিই না, আমি নেবই না, 1 বছর হয়ে যাওয়ার পর যাবি। আমি যা বুঝতে পারছি তোমার কাছে এরকম অনেক ঘটনার স্টক রয়েছে। ফিউচারে আমি আরও ঘটনা তোমার কাছ থেকে শুনতে চাই, কারণ আজকে তোমার কাছ থেকে ঘটনা আমার বেশ ভালো লেগেছে শুনতে, সত্যি কথা বলছি, ভীষণ ভালো লেগেছে। আর আমি চাইবো ইন ফিউচারে তুমি আবারও আসো, কারণ এই শ্যুটে বসার আগেও তুমি আমাকে বলছিলে যে বেশ কিছু এরকম আরও ঘটনা রয়েছে যেগুলো তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স সম্পূর্ণভাবে, তো সেগুলোও আমি শুনবো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, ভীষণ ভালো লাগলো, সত্যি ভীষণ ভালো লেগেছে। আশা করবো তোমারও ভীষণ ভালো লেগেছে গল্প বলা। খুব ভালো লেগেছে। তো আজকের এই ভৌতিক আড্ডাটা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার হয়তো তোমার সাথে দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।